সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বং পেন পিচ, আবার একটা ইন্ডিয়ান ফুটবলের ভিডিওতে প্রত্যেককে ওয়েলকাম। বেশ কিছু ইন্টারেস্টিং বিষয় রয়েছে আজকের ভিডিওতে ডিসকাস করার জন্য। তার পাশাপাশি ট্রান্সফার মার্কেটে কী চলছে, সেখানে কী কী বড় আপডেট আসছে, সব কিছু নিয়ে ভিডিওতে কথা বলবো। প্রথমেই বলবো সাফ আন্ডার 19 চ্যাম্পিয়নশিপ নিয়ে, যেখানে আমরা সেমিফাইনালে কিন্তু মালদ্বীপসকে 3-0 গোলে হারিয়েছি অ্যান্ড উই আর ইন্টু দ্য ফাইনালস। তো কোথাও একইভাবে সিনিয়র প্লেয়ারদের মতো ইয়াং ইউথ জুনিয়র প্লেয়াররা তারাও কিন্তু সাফেতে নিজেদের দাদাগিরি বজায় রাখছে। দ্বিতীয় যে বিষয়টা শেয়ার করা সেটা হচ্ছে মোহামেডান স্পোর্টিং এবং তাদের ফিনান্সিয়াল টার্ময়েল। এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের যে লাস্ট ডেট ছিল, যে এফএসডিএল এর কাছে তাদের ফিনান্সিয়াল স্টেবিলিটির প্রবলেম, এই ফিনান্সিয়াল স্টেবিলিটির রিপোর্ট জমা দিতে হবে, সেটা তারা জমা দিতে পারেনি এবং সম্ভবত আগামী সিজনে একটা বড় রকম সমস্যার মধ্যে তারা রয়েছে। ইনভেস্টারদের সাথে যে সমস্যা রয়েছে সে তো রয়েছে, কারণ স্ট্রাচি স্পোর্টস তারা জানিয়েছে যে যদি তাদেরকে এখানে শেয়ার না দেওয়া হয় তাহলে তারা যে টাকাটা ইনভেস্ট করেছে লাস্ট সিজনে সেটা যেন মোহামেডান স্পোর্টিং ফেরত দেয়। একইভাবে বাংকার হিল তারাও কিন্তু ওয়েট করে রয়েছে যে আইদার শেয়ার দাও অথবা এতদিন যা ইনভেস্টমেন্ট হয়েছে সেটা ফেরত দাও। সো একটা মানে কাদা মাখামাখি পরিস্থিতি তো রয়েছে। তার পাশাপাশি ক্যাপ্টেন ভ্যানলাল জুইডিকা সে কিন্তু অলরেডি প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে চলে গেছিল এবং সেখান থেকে তার ভার্ডিক্ট এসে গেছে যে তাকে এনওসি দিয়ে দিতে হবে যাতে সে অন্য ক্লাবে সই করতে পারে এবং তাকে 3 মাসের মধ্যে তাকে 45 ডেজের মধ্যে যে 3 মাসের বেতন রয়েছে সেটা কিন্তু মিটিয়ে দিতে হবে। আদারওয়াইজ মোহামেডান স্পোর্টিংয়ের ওপর ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল ব্যান আসতে পারে। এআইএফএফ এর কিন্তু অলরেডি প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে এই রিপোর্ট বেরিয়েছে। এর পাশাপাশি আরও অনেক প্লেয়ার যাদের অনেক দিন ধরে স্যালারি ডিউ রয়েছে এবং যারা চলেও গেছে ক্লাব থেকে, তাদের যাদের স্যালারি ডিউ রয়েছে প্রত্যেকেই কিন্তু ফেডারেশনে মুভ করছে। তো কোথাও মোহামেডান স্পোর্টিংয়ের একটা সিম্পল অবস্থা এখানে যে ফিনান্সিয়াল একটা হিউজ টার্ময়েল, কীভাবে তারা এটাকে মেটাবে, কীভাবে মিটিয়ে উঠে আসবে এবং কীভাবে নতুন করে আবারও আইএসএলে আসতে পারবে, বড় একটা সমস্যার জায়গাতে কিন্তু রয়েছে। নেক্সট অবশ্যই বলতে হবে এখানে ইস্টবেঙ্গলের কথা, কারণ ইস্টবেঙ্গল ডেসপারেট, ইস্টবেঙ্গল খুবই প্ল্যানিং রেখে এগোচ্ছে, ইস্টবেঙ্গল খুবই স্ট্র্যাটেজিক্যালভাবে এগোচ্ছে এবং ইস্টবেঙ্গল বেশ কিছু ভালো সিগনেচারের পথে রয়েছে। তার মধ্যে একটা নতুন লেটেস্ট নাম হচ্ছে মোরাদ বাটনা। এই প্লেয়ারটা সৌদি প্রো লিগে খেলে, 10টা গোল 6টা অ্যাসিস্ট তার এই 2024-25 সিজনে অলরেডি হয়েছে। বেশ কিছু ম্যাচ এখনও তার টিমের বাকি রয়েছে। আলফাতে এফসিতে সে খেলে এবং তার এই 2025 কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে, 35 ইয়ার্স অফ এজ, এবং সেই প্লেয়ারকে ইস্টবেঙ্গল নাকি টার্গেট করেছে, ইস্টবেঙ্গল নাকি তার কাছে অফার রিচ করেছে, যেটা বহু রিউমারে বলছে যে যখন থাংবই সিংটো তিনি সৌদি আরবে গিয়েছিলেন তখন নাকি এই মোরাদ বাটনার যিনি এজেন্ট রয়েছেন তার সাথে এক প্রস্থ কথাবার্তা হয়েছে এবং তার কাছেই প্রপোজাল দেওয়া হয় যে ইস্টবেঙ্গল যদি এই প্লেয়ারকে নিতে চায় তাহলে কী কী ক্রাইটেরিয়াস রয়েছে, কত কী স্যালারি লাগবে বা কী কী তার ডিমান্ড রয়েছে সব কিছু জানানোর জন্য। এবং সেটা যখন ক্লাবে এসে নাকি রিচ করেছে তখন ক্লাব ম্যানেজমেন্টের মনে হয়েছে যে দ্যাটস গুড, বাট কিছুটা নেগোসিয়েশন দরকার রয়েছে এবং কন্ট্রাক্ট কত বছরের হবে, যেহেতু এজ একটা ফ্যাক্টর, 1 বছরের কন্ট্রাক্ট নাকি তাকে ইস্টবেঙ্গল দিতে চাইছে, যদিও তার এজেন্টের নাকি দাবি যে 2 বছরের একটা কন্ট্রাক্ট দিতে হবে। তো এই জায়গাতে পুরো কথাবার্তা নাকি রয়েছে, বাট দেখা যাক। হি ইজ আ হাই প্রোফাইল নেম ইন সৌদি প্রো লিগ, কারণ রেগুলার বেসিসে 4-5 বছর সেখানে খেলছে, সাকসেসফুল কিছু সিজনস কাটাচ্ছে এবং প্রচুর গোল করেছে। সবথেকে বড় কথা, প্রচুর সেখানে গোল করেছে সৌদি প্রো লিগে। প্রায় একজন উইঙ্গার হিসেবে আমি দেখলাম বোধহয় 39টার মতো গোল, 30টার ওপর অ্যাসিস্ট। সো ভালো ফর্মে রয়েছে। এতগুলো গোল অ্যান্ড এতগুলো অ্যাসিস্ট, গোল কন্ট্রিবিউশন হিউজ। অ্যান্ড ডেফিনেটলি যদি ইন্ডিয়ান ফুটবলে আসে তাহলে রাইট উইংয়ে তাকে ব্যবহার করা হবে না অ্যাজ এ সেন্টার ফরওয়ার্ড ব্যবহার করা হবে সেটা পরের বিষয়, কিন্তু কোথাও যে একটা সেটা স্টেটমেন্ট সিগনেচার হবে এটা বলে দেওয়া যেতেই পারে। অ্যান্ড অবভিয়াসলি কোথাও আমরা যেইভাবে 2024-25 সিজনে একটা ধামাকা পারফরমেন্স দেখেছিলাম আলাদিন আজারাইর পা থেকে, সেই একইভাবে মরক্কান একজন উইঙ্গার ফরওয়ার্ড, তো সেই রকম পারফরমেন্স কিন্তু মুরাদ বাটনা নিয়ে আসতেই পারে, কারণ তার কেরিয়ারের গ্রাফ সেটাই বলছে। ইউএইর টপ লিগে খেলেছে, সৌদি প্রো লিগে খেলেছে, এত গোল অ্যাসিস্ট, এত গোল কন্ট্রিবিউশন। তো কোথাও ইন্ডিয়ান ফুটবলে আসা মানে কিন্তু তার কাছে অনেক বেশি ইজি একটা লিগ হবে ডেফিনেটলি, সে যে লিগে খেলে তার থেকে, কারণ সেখানে যে ধরনের ডিফেন্ডারদেরকে ফেস করে, বিশেষ করে লাস্ট এই 2-3টে সিজনে তো সৌদি প্রো লিগে আমরা জানি যে কোন লেভেলের প্লেয়াররা গেছে, বিশেষ করে ডিফেন্স মিডফিল্ডেও কিন্তু বড় বড় নামরা গেছে। তো কোথাও একটা ভালো সিগনেচার তো ডেফিনেটলি হবে, বাট যেহেতু এত হাই প্রোফাইল একটা নেম, তাকে নিয়ে
নিয়ে আসার জন্য ইস্টবেঙ্গলকে অনেকটা কি বলবো কথাবার্তা বলতে হবে, অনেকটা কাঠখড় পোড়াতে হবে এবং ফাইনালি যদি নিয়ে আসতে পারে তাহলে আই উড সে দিস ইজ আ ভেরি ইমপ্রেসিভ অ্যান্ড ভেরি বিগ সাইনিং ইস্টবেঙ্গলের জন্য ডেফিনেটলি হবে। নাও দ্য লাস্ট থিং অবশ্যই বলতে হবে মোহনবাগানের কথা, কারণ মোহনবাগান ফ্যান্সরা এই মুহূর্তে ভীষণভাবে রোজই উত্তেজিত যে মোহনবাগান কেন কিছু করছে না, সব প্লেয়ার কি ইস্টবেঙ্গলই নিয়ে নেবে। আমি বারবার ভিডিওতে একটা কথা বলছি, দেখো মোহনবাগানের টিমটা সেট রয়েছে না, তুমি কাকে ছাড়বে? জাস্ট আমার এই ভিডিওতে আমাকে এই রিপ্লাইটা দিয়ে দাও, বলো তুমি কাকে ছাড়বে? এই টিমটাতে এমন কিছু প্লেয়ার রয়েছে যারা অন্য টিমে গেলে ফার্স্ট চয়েস হয়ে যাবে, তারা এখানে ব্যাকআপ পজিশনে রয়েছে, তুমি কাকে ছাড়বে? লেফট উইং পজিশনে তাকাও, সেখানে প্লেয়ার রয়েছে। রাইট উইংয়ে অনেকে বলছে রাইট উইঙ্গার নিয়ে এসো, সালাউদ্দিন আদনানের খেলা কি সুপার কাপে দেখোনি? তো সেই জায়গাতে মনবীরের তো আইডিয়াল রাইট উইঙ্গার মোহনবাগান পেয়ে গেছে, কাকে ছাড়বে? সেন্ট্রাল মিডফিল্ডে তো প্লেয়ার ভর্তি, কাকে ছাড়বে? অ্যাটাকিং মিডফিল্ডার ইন্ডিয়ান ফুটবলে যে 2-3 জন অ্যাটাকিং মিডফিল্ডার রয়েছে তার মধ্যে দাঁড়িয়ে ওয়ান অফ দ্য বেস্ট অর দ্য বেস্ট অ্যাটাকিং মিডফিল্ডার মোহনবাগানে খেলে, তুমি কাকে ছাড়বে? কার পরিবর্তে নিয়ে আসবে? মোহনবাগানের কিন্তু স্ট্র্যাটেজিটা টার্গেটটা খুব ফিক্সড রয়েছে, তো সেখানে দাঁড়িয়ে খুব বেশি বদল হবে না। আর পরিষ্কার কথা যে হোসে মলিনা তিনি জানিয়ে দিয়েছেন আমার এই চ্যাম্পিয়নশিপ স্কোয়াড থেকে আমি কোনো বেশি পরিবর্তন করব না, মানে কাউকে ছাড়বো তো নাই, সেটা তো একটা অন্য ব্যাপার, এবং নিয়ে আসার ক্ষেত্রেও আমার যেখানে দরকার রয়েছে একদম শুধু সেই জায়গাটা আমি পুট করব। বাকি যদি আমাকে প্লেয়ার নিতে হয়, তিনি একটা মোটামুটি লিস্ট জমা দিয়েছেন ইউথ স্কোয়াড থেকে যে এদের কন্ট্রাক্টকে এক্সটেন্ড করো, এদেরকে রাখো, এদের অন্ততপক্ষে উইন্টার উইন্ডো অবধি দেখো যে এরা টিমে ঢুকতে পারবে কি না, বা মোটামুটি কম্পিটিশনে এরা কাউকে টেক্কা দিতে পারবে কি না, কারণ অনেক টুর্নামেন্ট অনেক ম্যাচ এবারে বাড়ছে, মানে ম্যাচের সংখ্যা বাড়ছে। আর সেই জায়গাতে দাঁড়িয়ে খুব একটা পরিবর্তন তিনি চান না টিমের মধ্যে। তো অ্যাবসার্ড কার নাম উঠবে, কাকে নিয়ে আলোচনা হবে, কেনই বা আলোচনা হবে? এই কারণে আমার মনে হয় যে মোহনবাগানে বেশি নাম উঠবে না, এই ট্রান্সফার উইন্ডোতে উঠবে না, পরবর্তী ট্রান্সফার উইন্ডোতে উঠলে উঠতে পারে, বাট এই ট্রান্সফার উইন্ডোতে উঠবে না। খুব একটা ডিরেক্ট স্ট্র্যাটেজি রয়েছে মোহনবাগানে, সেন্টার ব্যাক পজিশনে একটা প্লেয়ারকে মোহনবাগান টার্গেট করেছে, একজন সাইড ব্যাককে টার্গেট করেছে, দ্যাটস ইট, এনাফ। বাকি দুজন বিদেশি প্লেয়ার, একজন আইএসএল এর জন্য আর একটা স্লট ফাঁকা রয়েছে, আর একটা প্লেয়ার হয়তো এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর জন্য আসবে, সেটা ডিফেন্ডার আসতে পারে, সেটা ডিফেন্সিভ মিডফিল্ডার আসতে পারে, সেটা সেন্ট্রাল মিডফিল্ডার আসতে পারে, যে কেউ আসতে পারে, এখনও অবধি কেউ জানে না। দেখা যাক সেটা কি হয়। যদি কোনো ইন্ডিয়ান সাইড ব্যাক না আসে, একজন রাইট ব্যাক বা একজন লেফট ব্যাকও চলে আসতে পারে, কেউ জানে না এখন কি আসবে, সেটা পরের ব্যাপার। কিন্তু যেটা মেন স্ট্র্যাটেজি সেটা হচ্ছে একজন সেন্টার ব্যাককে নিয়ে আসতে হবে আপাতত। কেন? তার রিজনটা খুব পরিষ্কার, আমি আসছি মেহতাব সিংয়ের ক্ষেত্রে পরে, মুম্বাই কি অফার দিয়েছে আসছি পরে। কেন নিয়ে আসতে হবে বারবার বলছি যে সেখানে কিন্তু ডাইনামিক্সটা চেঞ্জ হবে, একজন বিদেশি সেন্টার ব্যাকের সাথে একজন এস্টাবলিশড ইন্ডিয়ান সেন্টার ব্যাক, তাহলে কোথাও মাঝমাঠ থেকে ফরওয়ার্ড অবধি আরেকজন বিদেশি প্লেয়ারকে মোহনবাগান বাড়াতে পারবে। এবং যে ম্যাচগুলোতে কিছুটা অ্যাটাকে বা কিছুটা মাঝমাঠের মোবিলিটিতে মোহনবাগান সাফার করেছে এই সিজনে, খুব কম বাট করেছে, সেটাও মলিনা করতে চাইছেন না, দ্যাটস ওয়াই দিস স্ট্র্যাটেজি। আদারওয়াইজ কিন্তু দেখো দীপেন্দু রয়েছে, সৌরভ ভানওয়ালা রয়েছে, কিন্তু একটা কথা ঠিক যে তাদের নিয়ে কিন্তু তুমি গোটা সিজনের প্ল্যান করতে পারবে না, তুমি সৌরভকে নিয়ে বা দীপেন্দুকে নিয়ে 24টা ম্যাচের প্ল্যান করতে পারবে না। একটা দুটো তিনটে চারটে বা প্রত্যেকটা ম্যাচে 10 মিনিট 15 মিনিট করে গেম টাইম ইউ ক্যান প্ল্যান দ্যাট, বাট পুরো সিজনের প্ল্যান তুমি করতে পারবে না। ওদের ওপর একটা ইমেন্স প্রেশার এসে যাবে, ওদেরকে আস্তে 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 বড় হতে দিতে হবে। এটা ইউরোপিয়ান ফুটবল না, এখানে কিন্তু আমরা লামিনে ইয়ামালকে দেখবো না, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার যে একটা 17 বছরের ছেলে এরকম কামাল করছে, তো ন্যাচারালি সেটা আমাদের এখানে হবে না। আমাদের এখানে একটা 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 স্টেপ বাই স্টেপ গ্রোথ হয়। তো সেই জন্যে কিন্তু মোহনবাগানের সাথে খুব বেশি প্লেয়ারের নাম জুড়ছে না, যারা এসে রেগুলার বেসিসে বলছে যে মোহনবাগান কিছুই করছে না, মোহনবাগান বসে রয়েছে, মোহনবাগান কেন কিছু করছে না। দিস ইজ দ্য অ্যান্সার, আমার আর নতুন করে কিছু বলার নেই। পরের ভিডিওতে আমি জানি কমেন্ট আসবে, বাট আমার এই একই অ্যান্সারটাই আসবে। বাট যেটা মেনলি বলবো সেটা হচ্ছে মেহতাব সিংয়ের কথা। দেখো মেহতাব সিং অনেকদিন ধরে মোহনবাগানের একটা টার্গেট, একটা প্রাইম টার্গেট, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মুম্বাই একটু খেলছে, মুম্বাই একটু খেলতে চাইছে। কীরকম খেলতে চাইছে? মুম্বাই বলছে না ট্রান্সফার ফি লাগবে না, আমাকে প্লেয়ার দাও, এখানে একটা সোয়াপ ডিল করো এবং তোমার টিম থেকে তোমার সেন্ট্রাল মিডফিল্ডারকে দিয়ে দাও, যে তোমার টিমে হয়তো আপাতত এক্সট্রা প্লেয়ার যে বেঞ্চেই গোটা সিজনে ম্যাক্সিমাম সময়টা কাটিয়েছে, সেই প্লেয়ারকে দিয়ে দাও, আমার ওই জায়গাতে প্লেয়ার লাগবে, আমার সেন্ট্রাল মিডফিল্ডার লাগবে। আগে সিজনে আপুইয়াকে নিয়েছো ভাই, আমার প্রচুর লস হয়েছে, বাট এই সিজনে মেহতাবকে আমি ট্রান্সফার ফি বিনিময়ে মোহনবাগানকে দেবো না, আমাকে প্লেয়ার দাও, মেহতাবকে নিয়ে নাও, কোনো প্রবলেম নেই, তোমাদের মেহতাবকে দরকার, আমাদের ওই প্লেয়ারকে দরকার, এই জায়গাতে রয়েছে। বাট মোহনবাগান এই ডিলে কিন্তু রাজি না, কারণ মোহনবাগান টিমে দ্যাট মিডফিল্ডার ইজ ভেরি মাচ নিডেড, ভেরি ভেরি মাচ নিডেড। ওই প্লেয়ারকে মোহনবাগানে লাগবে, কারণ সেন্ট্রাল মিডফিল্ডে আপুইয়া, তার পাশাপাশি কিন্তু আরও একজন সিনিয়র মিডফিল্ডার হিসেবে আমরা অনিরুদ্ধ থাপাকে যে পারফরমেন্স করতে দেখেছি, দ্যাটস হিউজ, দ্যাটস অসম।
তো সেই জায়গাতে অনিরুদ্ধ থাপাকে মোহনবাগান ছাড়বে না, খুব সোজা ব্যাপার। আর অ্যাটাকিং মিডফিল্ডে সাহাল আব্দুল সামাদ রয়েছে। তো কোথাও এই যে একটা মুম্বাইয়ের সোয়াপ ডিলের অফার, সেটা মোহনবাগান অ্যাকসেপ্ট করবে না। আপাতত মোহনবাগান চেষ্টা চালিয়ে যাচ্ছে, মোহনবাগান কথাবার্তা চালিয়ে যাচ্ছে যে ট্রান্সফার ফি নাও, যে ডিমান্ড রয়েছে সেই ডিমান্ডে এসে নেগোসিয়েট করো, প্রবলেম নেই, তোমরা অন্য প্লেয়ারকে তুলে নাও বাই মার্কেট থেকে, বাট দিস প্লেয়ার ইজ নট ফর সেল। কোনোভাবে এই প্লেয়ার কিন্তু যাবে না। আর সব থেকে বড় কথা, 2028 অব্দি চুক্তি রয়েছে, তোমার প্লেয়ারের 2026 অব্দি চুক্তি রয়েছে। ম্যাক্স টু ম্যাক্স কী হবে, প্লেয়ার থেকে যাবে, ফ্রিতে পরের বছর মোহনবাগান তুলে নেবে। মাঝখানে কেউ এসে তুলবে, অন্য আরও ডিফেন্ডার রয়েছে, তাকে মোহনবাগান টার্গেট করবে, বা দরকার হলে আমি অন্তত পার্সোনালি বলবো যে দীপেন্দু বা সৌরভকে 2025-26 তৈরি করে নাও। দ্যাট উইল বি এনাফ ফর এনি ক্লাব। আমার মনে হয় যে সেটা মোহনবাগানের স্ট্র্যাটেজিতে থাকা দরকার রয়েছে। দেখা যাক কী হয়। মুম্বাই একটু খেলতে যাচ্ছে, মুম্বাই খেলবে, মুম্বাই এবারে অনেক চেঞ্জের মধ্যে রয়েছে। বাকিটা সময় কথা বলবে। দেখো, প্রতি সিজনে একটা করে বড় ডোমেস্টিক ন্যাশনাল টিমের প্লেয়ার আসছে, রেগুলার বেসিসে আসছে, এইবারও একটা আসবে। বাট সেটা কতগুলো স্টেপ বা কতগুলো জার্নি পেরিয়ে, সেটা পরে দেখা যাবে, এখন না। তোমাদের যা যা ওপিনিয়ন্স রয়েছে রিগার্ডিং অল দ্য টক্স অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।